আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভাটক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি জনাব সাখাওয়াত জাকারিয়া। আপনি সদ্য অনুষ্ঠিত ডাকসুতে মানবাধিকার এবং আইন সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। আপনাকে অভিনন্দন। আচ্ছা, দারুন নাজাতে দাখিল এবং আলিম দুটোই করেছেন, দুটোতেই আপনার রেজাল্ট ছিল সম্ভবত এ প্লাস। হ্যাঁ, এ প্লাস, এবং দাখিলে আমি মাদ্রাসা বোর্ডে ফার্স্ট ছিলাম। মানে পুরো মাদ্রাসা বোর্ডে? মাদ্রাসা বোর্ড ঢাকা বোর্ডের যেটা, আচ্ছা, ঢাকা বোর্ডে ফার্স্ট ছিলাম, আর আলিমে সেকেন্ড ছিলাম। মানে ঢাকা ডিভিশন যেটা, ঢাকা ডিভিশন। আর মাদ্রাসায় তো বোর্ড নেই। হ্যাঁ, আলিমে হচ্ছে সেকেন্ড ছিলেন। সেকেন্ড। গ্রেট। এবং তারই ধারাবাহিকতা আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন বলা চলে। না, এটা বলা চলে না, এটা তো আমরা সুনিশ্চিতভাবে জানি। আপনি আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছিলেন? আর কোথাও পরীক্ষা, এর বাইরে পরীক্ষা দিয়েছিলাম শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে চতুর্থ হয়েছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার ফর্ম কেনা ছিল, কিন্তু ফার্স্ট হওয়ার পরে আর ইন্সপিরেশন হয় নাই পরীক্ষা দেওয়ার জন্য। মানে আপনি আর অন্য কোথাও কেন ফর্ম তোলেন নাই? আমার ইচ্ছা ছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া, এবং ঢাকা ইউনিভার্সিটিতে পড়লেও আমি যদি টপ 100-এর ভিতরে না থাকতাম তাহলেও মনে হয় না ইউনিভার্সিটিতে পড়তাম। তাহলে আমার একটা প্ল্যান ছিল যে আমি লাক দেখা, যে আমি যদি এখানে ভালো করি তাহলে এখানে পড়বো, আর যদি এখানে ভালো না করি তাহলে হচ্ছে স্কলারশিপ নিয়ে মদিনা বিশ্ববিদ্যালয় বা আল আজহার বিশ্ববিদ্যালয়ে চলে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর যখন আপনি ফার্স্ট হয়ে গেলেন তখন আপনি দেশে থেকে গেলেন? মনে হলো যে আল্লাহ তাআলা চায় হয়তো আমি এখানেই থাকি। আচ্ছা আচ্ছা। মানে ছোটবেলা থেকে কি ল নিয়ে পড়ার স্বপ্ন ছিল? না, এরকম কোনো স্বপ্ন আসলে ছিল না। যেমন ক্লাস 5 পর্যন্ত আসলে আমার কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না। মানে গতানুগতিক যেটা, যে ডাক্তার হব, করব, এইটাই ছিল আসলে মাথায়। তো ক্লাস স্কুলে পড়াকালীন সময় আমার কাছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তারেক মনোয়ার বা তাদের ওয়াজগুলো আসতো, মানুষজন শুনতো, তার একটা ইন্সপিরেশন ছিল। যে তখন মনে হলো যে না, আমার মাদ্রাসায় পড়া উচিত, এবং মানুষ রেসপেক্ট করে, বা মাদ্রাসায় পড়লে হচ্ছে আমি ইসলাম সম্পর্কে আরও জানতে পারবো। সেখান থেকে মূলত মাদ্রাসায় যাওয়া। আচ্ছা, মাদ্রাসায় যাওয়ার পরে এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, যে যারা আরবিতে পড়াশোনা করছে তারা হরফেজার যেটা, তো আমার যে টিউটর ছিল, তো উনি হচ্ছে আমাকে একবার বললো যে তুমি হরফেজারগুলো দিয়ে হচ্ছে আরবিতে আমার সেন্টেন্স মেক করে দাও। আচ্ছা, রমজান মাসের ঘটনা। তো আমি হচ্ছে কোরআনের যত ছোট ছোট সূরা দিয়ে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ফি দিয়ে হচ্ছে এই আয়াতটা পুরোটা লিখে দিছি। তো তখন সে অনেকটা অবাক হয়েছে যে তুমি তো খুবই ক্রিয়েটিভ, তুমি যদি হচ্ছে হাফেজ হয়ে আসো তাহলে তোমার জন্য আরো ভালো হবে, তুমি যেটা হইতে চাও, তুমি পরবর্তীতে মানে সব কোরআনের আয়াতে তুমি হচ্ছে এভাবে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবা, তরজমা করতে পারবা। তো তখন মূলত মাথায় আসে যে না, আমার হিফজ পড়া উচিত। এর আগে হচ্ছে আমি ভয় পাইতাম, বা হিফজখানাকে একটা মানে কারাগারের মতো মনে হতো, যে আমি দেখতাম যে আমার ফ্রেন্ডরা সবাই হচ্ছে হিফজখানা থেকে পালিয়ে আসতেছে। তো তখনই ওই দিন বাড়িতে এসে বলি, এবং ওই দিনই হচ্ছে পারিবারিকভাবে অ্যাপ্রুভ হয় যে হ্যাঁ, না, জাকারিয়া হিফজ করবে। তো তখন আব্বু গাজীপুর থাকতো, তো তখন ওইবার ঈদেই হচ্ছে আব্বুর সাথে চলে আসে গাজীপুর। এটা একটা কওমি মাদ্রাসার সাথে হিফজখানা ছিল, তো তখনই হিফজের যাত্রাটা শুরু হয়। আচ্ছা 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 আচ্ছা। আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফার্স্ট হলেন, তখন আপনি সর্বপ্রথম যে ঘটনার মধ্য দিয়ে আপনি আলোচিত হলেন যে আপনি ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং থেকে কোচিং করেছেন এবং সেখান থেকে ফার্স্ট হয়েছেন। বাট আমরা দেখেছি অন্য কোনো একটা কোচিং সম্ভবত আপনার এই রেজাল্টের কারণে তাদের ছাত্র বলে দাবি করছিল, এবং সেই জায়গায় একটি দুর্ঘটনা বা আপনার উপর নির্যাতনের ঘটনা ঘটেছে আমরা দেখেছি, এবং সেখানে আপনি দুঃসাহসিক ভূমিকা পালন করেছেন, মাত্র ফার্স্ট ইয়ারে চান্স পেয়েছেন, ইউনিভার্সিটিতে আসেনও নাই। সেই ঘটনাটা কি একটু সংক্ষেপে বলবেন? আমাদের অনেকেই তরুণ প্রজন্ম যারা এখন জুনিয়র আপনাদের ক্যাম্পাসে, তারা অনেকেই এই বিষয়গুলো জানতে চায়। আসলে মানে আমাদের একটা ধারাবাহিকতা ছিল যে হচ্ছে আমরা প্রিভিয়াসলিও ফার্স্ট হওয়ার আমাদের হিস্ট্রি ছিল, সেখান থেকে একটা এক্সপেকটেশন ছিল যে আমরা ফার্স্ট হব। আমি সাফওয়ান, আমরা বিভিন্ন সময় সাফওয়ান ক্লাস 8-এ মেবি ঢাকা বোর্ডে ফার্স্ট ছিল। আচ্ছা। তারপরে আমি দারুন নাজাতের যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেখানেও ফার্স্ট ছিলাম। আচ্ছা আচ্ছা। তো ভর্তি পরীক্ষায় ফার্স্ট হওয়া এটা একটা মানে আমাদের কাছে কমন বিষয় ছিল। সেখান থেকে আমাদের আগে থেকে একটা এক্সপেকটেশন ছিল যে আমরা ফার্স্ট হওয়ার পরে তাহলে অন্যান্য কোচিংয়ের সাথে কীভাবে ডিল করব। মানে আমরা তো আমাদের প্রিভিয়াস যারা ফার্স্ট হয়েছিল তাদেরকে নিয়ে টানা হেঁচড়া দেখেছি, তো সেখান থেকে মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে আমাদেরকে যাই করুক আমরা সত্য যেটা সেটাই বলবো। তো সেখান থেকে যখন হচ্ছে আমাকে ফোর্স করা হলো, এবং
ফার্মগেট কোচিংয়ে ছিলাম তখন তারা এসে বলল যে এখানে শিবিরের মিটিং হচ্ছে, যে শিবিরের মিটিং হচ্ছে, পুলিশ আসতেছে, সবাইকে বের হয়ে যেতে হবে। তো ফোকাসে যারা ছিল ভাইরা এরা সবাই বের হয়ে গেল, তো ফোর্স করা হলো, তারাও যেতে চায় না এবং আমাকে বলা হলো যে তুমি বাইরে চলো, তোমার সাথে কথা আছে। তো আমি বলছি যে না, যা কথা বলার এখানেই বলেন, কারণ আমি জানতাম যে তারা হয়তো বাইরে নিয়ে হচ্ছে আমার এটা নিয়ে অন্য কোথাও নিয়ে যাবে, ফোর্স করবে। তো যখন আমি বাইরে যেতে চাই না তখন তারা ওই ফার্ম গেটের স্থানীয় হয়তো ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে আসছিল, তারা তো চিনে না যে কোথায় আসছে, তাদেরকে ভাড়াটিয়া টাইপের আর কি। তো তাদের ভিতরে একজন হচ্ছে আমার মাথায় থাপ্পড় দেয় যে হচ্ছে তুই যাবি না, মানে এভাবে বলে আর কি। তো আমার যতটুকু মনে হয় যারা কোচিংয়ে তাদের উদ্দেশ্য ছিল যে আমারে ভয় দেখিয়ে কিছু একটা বলা, কিন্তু আমার গায়ে যে হাত দিবে সেটা তারাও মানে এক্সপেক্ট করে না। তো তখন তারা আমার কাছে রিকোয়েস্ট করে, বা এর আগে যেটা ছিল, আগে যখন তারা ফোর্স করতেছিল যে এটা বলার জন্য যে হচ্ছে তুমি আমাদের কোচিংয়েও একদম কোচিং করছো সেটা বলার দরকার নাই, তুমি জাস্ট একটুকু বলো যে তুমি হচ্ছে আমাদের এখানে পরীক্ষা দিছিলে। তো আমি তখন বলছি যে আমাকে যদি আপনারা ফোর্স করেন আমি লাইভেই বলবো যে আপনারা আমার ফোর্স করতেছেন, আমাকে হচ্ছে জোর করে বলাইতেছেন, এটা আমি লাইভে বলবো। তখন যখন আপনার মাথায় আঘাত করা হলো, মাথায় আঘাত করা হলো তখন। তো তখন আমার কাছে মনে হয়েছে যে না, আজকে হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছি এটা সবাই জানে, তো আজকে হচ্ছে আমাকে অন্তত ওরা কিছু করতে পারবে না, বা করলেও হচ্ছে আমার মানে আমার আগে থেকে একটা ছিল, বোল্ড স্ট্যান্স ছিল যে হচ্ছে আমরা এটাই করব, এটা ফিক্স ছিল, যার কারণে ওখানে আর দ্বিধাহীনতায় ভুগতে হয় না যে আসলে আমি কি করব। কারণ আমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় ফিক্স করে রাখছিলাম যে আমার সাথে যদি এমন হয় আমি কিভাবে ডিল করব। তো সেখান থেকে একটা বোল্ড স্ট্যান্স ছিল। তো তারা পরবর্তীতে দুঃখ প্রকাশ করছে, বা আমার কাছে তাদের কোচিং এর পরিচালক সহ মালিক সহ সবাই কল দিয়া হচ্ছে জোর করছে যাতে তাদের নামটা না বলি। তো সেখান থেকে আমি তাদের নাম বলি নাই, কিন্তু ওখানে যারা ছিল ফোকাসের বাইরে ছিল, তো সবাই জানে যে কারা ছিল। তো সেখান থেকে তাদের নাম আমি পাবলিশ করিনি, কিছুটা পাবলিশ হয়ে গেছিল আর কি। তাও আমি যেহেতু ক্ষমাশীলতা একটা গুণ, তো আমি চেয়েছি যে এটা তারা পরবর্তীতে শিক্ষা নিক এটা থেকে, মানে তাদের ব্যবসা ধ্বংস হোক, বা তারা একদম তাদের বাণিজ্য কোচিং বাণিজ্য যেটা সেটা একদম নষ্ট হয়ে যাক, সেটা আমিও চাইনি, কিন্তু আল্লাহ তাআলা প্ল্যান ছিল ভিন্ন, এখন জানি না তাদের কি হয়েছে। আচ্ছা, এমনিতে আমাদের দেশে দেখা যায় যখনই বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হয়, বা সেটি মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক, সব জায়গাতেই যখনই কেউ ফার্স্ট হয় বা সেকেন্ড হয়, তাকে নিয়ে যে বিভিন্ন কোচিংগুলো টানা হেঁচড়া করে এবং তাকে নিজেদের শিক্ষার্থী হিসেবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে, এইটা কি আসলে বন্ধ করার কোনো উপায় নাই? এটা বন্ধ কিছুটা হয়েছে, আমি মনে করি বন্ধটা আমাদেরই করতে হবে। যেমন আমি যদি ওখানে তাদের ফোর্সের কাছে অবনতি স্বীকার করে বলতাম যে হ্যাঁ ঠিক আছে আমি ওখান থেকে পরীক্ষা দিয়েছি বা ওখানেও ক্লাস করেছি, তাহলে এটা কন্টিনিউ হতো। কিন্তু আমার পরে ফোকাসে যারা এসেছে, যারা ফার্স্ট হয়েছে, আমার পরে ইউনিটে মোটামুটি সবাই ফোকাস থেকে ফার্স্ট হয়েছে। তো সেখান থেকে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি সবাই স্ট্রিক্ট ছিল। এবং লাস্ট একদম রিসেন্ট যে ফার্স্ট হলো সাইফা, সেও খুবই স্ট্রং এবং বোল্ডলি স্ট্যান্ড নিচ্ছে যে সে ফোকাসই করছে, সে অন্য কোথাও করে না। আমি মনে করি যে এই লিগেসিটা যদি কন্টিনিউ থাকে তাহলে তাদের এই বাণিজ্য যেটা আছে ফোর্স করা, টানাটানি করা, এটা বন্ধ হয়ে যাবে।